স্বাগত আপনাদের আরও একবার তানজানিয়াতে নতুন আরেকটি ব্লগে। আজকে আমি জাঞ্জিবার আইল্যান্ড থেকে চলে যাচ্ছি তানজানিয়ার মেইনল্যান্ড আরুশাতে এবং এক্সপ্লোর করব রিয়েল আফ্রিকাকে। এখন সকাল 6:18 হোটেল থেকে একটু আগেই বেরিয়ে পড়লাম জাঞ্জিবার এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাতে ঘুমানোর আগে আমি ব্যাগ সব কিছু গুছিয়ে ডিভাইসগুলিতে ফুল চার্জ করে রেখেছিলাম, যেহেতু খুবই সকালে হোটেল থেকে বের হতে হবে। দিনের বেলায় স্টোন টাউন ঘুরে দেখাতে আমাকে যে বাংলাদেশি ভাই হেল্প করেছিলেন, উনি এসেছেন এই সাত সকালে গাড়ি নিয়ে আমাকে সি অফ করার জন্য। উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না বলে ওনাকে দেখানো যাচ্ছে না। আমি যে হোটেলে ছিলাম এখান থেকে 7.5 কিলোমিটার হচ্ছে জাঞ্জিবার এয়ারপোর্টের দূরত্ব। সকালে কোনো জ্যাম না থাকায় আশা করছি 15 থেকে 20 মিনিটের ভিতরে জাঞ্জিবার এয়ারপোর্টে আমরা পৌঁছে যাব। পৌঁছে গেলাম জাঞ্জিবার এয়ারপোর্টে, যদিও এখনো চারদিকে ভোরের আলো ছড়িয়ে পড়েনি, কারণ সূর্য সবে মাত্র উঠছে, তাই চারদিকে এখনো একটা অন্ধকারাচ্ছন্ন ভাব বিরাজমান আপনারা দেখতে পাচ্ছেন। এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালের সামনে দাঁড়িয়ে আছি। আমার ওই সাইডে হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল আর এটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল। তো 7:50 হচ্ছে আমার ফ্লাইট ডিপার্চার টাইম। তো আমি একটু আগে চলে আসছি, যেটা অলরেডি বলেছি আপনাদের সাথে আমাদের ড্রাইভার ভাই। আচ্ছা, ওকে, কিছু ডলার চেঞ্জ করে নিচ্ছি আরুষা যাওয়ার আগে। অনেক চেঞ্জ বুথ। এটা হচ্ছে ওদের ডোমেস্টিকের চেকিং কাউন্টার। যাত্রীদের কোলাহলে পুরো ডিপার্চার লাউঞ্জ মুখরিত ছিল। আমার ফ্লাইটের এখনো চেকিং কাউন্টার ওপেন হয়নি বিদায় আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম। মূলত পুরো ডিপার্চার লাউঞ্জে ছিল যাত্রী দিয়ে ঠাসা। অপেক্ষমান যাত্রীদের কেউ হয়তো দারুসালাম, কেউ পেম্বা, কেউ আরুষা সহ আরো বিভিন্ন গন্তব্যের জন্য ওয়েট করছেন। বেশ কয়েকটা গ্রুপ দেখলাম, মনে হচ্ছে এরা ট্রেকিং কিংবা লং সাফারিতে যাবেন। ব্যাকপ্যাকার্সরাও ছিলেন এখানে। চেকিং এর পরে ফাইনাল সিকিউরিটি করে এখন বোর্ডিং কলের জন্য ওয়েট করছি। আমি এখন যেখানটায় যাচ্ছি অর্থাৎ আরুষা, জাঞ্জিবার থেকে আকাশপথে এর দূরত্ব হচ্ছে 458 কিলোমিটার এবং ফ্লাইং আওয়ার হচ্ছে 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো। আর টিকিট ফেয়ার হচ্ছে 55 থেকে 280 ইউএসডি পর্যন্ত হতে পারে। আমার টিকিট পড়েছিল 100 ইউএসডি। টিকিট ফেয়ার কেন কম বেশি হয়, কিভাবে কম ফেয়ারের টিকিট কাটা যায়, এ নিয়ে আমি পূর্বের কিছু ব্লগে আলোচনা করেছি, দেখে নিতে পারেন। বোর্ডিং এর জন্য কল করা হলো, আমরা এখন প্লেনের দিকে যাচ্ছি। এত সকালেই এই এয়ারপোর্টটা অনেক বিজি হয়ে পড়েছে। বেশ কিছু এয়ারক্রাফটের মুভমেন্ট দেখা যাচ্ছে এবং অনেক এয়ারক্রাফট বেঁধে রাখা আছে, যেগুলি ফ্লাইং এর জন্য তৈরি করা হচ্ছে। It's a small bird, 37 সিটের -800 মডেলের পুরাতন একটি এয়ারক্রাফট। আফটার অনবোর্ড আমার সিট ছিল সেকেন্ড রোতে উইন্ডো সিট। এই ধরনের এয়ারক্রাফট এখন আর বাংলাদেশেও ব্যবহৃত হয় না। এর উন্নত ভেরিয়েন্ট Q400 ইউএস বাংলা কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অপারেট করে। আর যাত্রীদের অলমোস্ট সবাই ছিলাম ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট। আফটার টেক অফ পাখির চোখে দেখতে পাচ্ছেন জাঞ্জিবার আইল্যান্ডটি। ভারত মহাসাগরের নীল জলরাশির মাঝখানে ভেসে থাকা অসম্ভব সুন্দর এই সাদা দ্বীপটি পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গাগুলির একটি বলে মনে করা হয়। এটা ছিল অনবোর্ড রিফ্রেশমেন্ট, বাদামের সাথে পানি, জুস। আমি শুধু পানি নিয়েছিলাম। এর চেয়ে আমাদের দেশের এয়ারলাইনগুলি অনবোর্ডে অনেক ভালো খাবার কিংবা স্ন্যাক্স প্রোভাইড করে, কিন্তু অনেকেরই আছে আমাদের নিজের দেশের কিছুই ভালো লাগে না, যাদের কাছে শুধুই বিদেশ অলওয়েজ ভালো লাগে। অনেকটা পথ পেরিয়ে আমরা এখন রয়েছি আরুষা রিজনে। তানজানিয়ার রুক্ষ পাথরের ভূমি আপনারা নিচে দেখতে পাচ্ছেন, কখনো গ্রিন, কখনো ধূসর, কখনো মাঝে মাঝে পাহাড়, কিছু উঁচু নিচু খাস দেখা যাচ্ছে। আরুষাতে কিন্তু অনেক কৃষি ফার্ম রয়েছে, কারণ এখানে ফল মূল, শাকসবজি, শস্য ফলনের জন্য পর্যাপ্ত ওয়েদার বিদ্যমান। ল্যান্ডিংয়ে অসাধারণ একটি মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। জানালার বাইরে মাউন্ট মেরু, তার কোল ঘেঁষে আমরা আরুষাতে ল্যান্ড করছি।
তো ফাইনালি পৌঁছে গেলাম দ্য ল্যান্ড অফ ওয়ান্ডার্স আরুসাতে। অসম্ভব সুন্দর জায়গা এটি। পৃথিবীর সবচাইতে বেশ কয়েকটা সুন্দর জায়গার অবস্থান এই আরুসাতে, এবং আশা করছি পরবর্তী 2টা দিন এখানে দুর্দান্ত সময় কাটাবো। প্লেন থেকে নেমে আমরা এখন সবাই পায়ে হেঁটে অ্যারাইভেল টার্মিনালের দিকে যাচ্ছি। আসলে টার্মিনাল বলতে যেটা বোঝায় সেরকমটি ঠিক নয়, জাস্ট একটি তাঁবুর নিচে কিছু চেয়ার রাখা আছে বসার জন্য। খুবই দুর্গম একটি এরিয়া। এখানে মূলত ট্যুরিস্টরা সাফারি এবং ট্রাকিং এর জন্য এসে থাকেন। ওয়েদার ভালো থাকার কারণেই প্রথম দিনই দেখা মিলল মাউন্ট মেরুর। এ যেন লাখ টাকার ভিউ, মনে হচ্ছে যেন কোনো একটি অ্যাডভেঞ্চার মুভির পার্ট হতে যাচ্ছে। এই রোডটি আরুসা এয়ারপোর্ট থেকে আরুসা শহরের দিকে চলে গেছে। বসার জন্য পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমিও অন্যান্য ট্যুরিস্টদের সাথে দাঁড়িয়ে ব্যাগেজের জন্য ওয়েট করছিলাম এবং চারদিকটা একটু ঘুরে দেখছিলাম। নূতন এই ট্রলিতে বেশ কিছু স্ক্র্যাচ করে দিয়েছে, যেটা আমার ভালো লাগেনি। এখানে আমি যখন কালকে হোটেলকে কল দিয়েছিলাম, ওরা বলছে এখান থেকে শাটল সার্ভিস আছে আরুসা সিটিতে। ওখানে আমি ক্লক টাওয়ার নেমে ওখান থেকে হচ্ছে আমার হোটেলে যাব, ফেয়ার মাউন্টেন হোটেল। তো এখন আমি এখানে এসে দেখি কোনো শাটল সার্ভিস নেই। এরা কোনো শাটল সার্ভিসের কথা বলছে না। কিছু ট্যাক্সি এয়ারপোর্টের আর হচ্ছে আপনার বিভিন্ন হোটেল বা সাফারির যারা অ্যারেঞ্জ করে ওদের কিছু ট্যাক্সি আছে ওদের নির্ধারিত গেস্ট নেওয়ার জন্য। তো কথা বলে এখন আমাকে প্রথম $20 চেয়েছিল বা 45,000 তানজানিয়ান শিলিং। আসলে এটি ছিল একটি মিসকমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলা যেতে পারে। তো এখানে না আছে কোনো পাবলিক ট্রান্সপোর্ট, না আছে ওই হোটেলের কোনো শাটল সার্ভিস। তো আমাকে এখন পার্সোনালি ট্যাক্সি ভাড়া করতে হয়েছে। তো চলুন এখন আমি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে আমার আরুসা সিটিতে যে হোটেলে উঠবো ওখানটা যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এখানে দুটি এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে কিলিমানজারো আর একটা হচ্ছে আরুসা। আমি হচ্ছে আরুসা এয়ারপোর্টে নামছি, একটু ট্যাক্সি নিয়ে এখন চলে যাচ্ছি। খুবই সুন্দর একটা শহর আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েদার এত ভালো। আর এখন আরুসাতে মানে ঠান্ডা থাকে আর কি। আমি ওই ধরনের শীতের পোশাক নিয়েও আসছি, যদি আমি এখন পর্যন্ত এরকম শীত ফিল করছি না। সো আপনাদের বাইরের দৃশ্যগুলি আমি দেখাচ্ছি। এই এয়ারপোর্ট থেকে আরুসা সিটির দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার এবং সময় লাগে 20 থেকে 25 মিনিটের মতো। এটি হচ্ছে মূলত একটি ছোট ডোমেস্টিক এয়ারপোর্ট। এখানে আরো একটি বড় এয়ারপোর্ট রয়েছে যার নাম হচ্ছে কিলিমানজারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আরুসা এবং মোশি শহর থেকে সমান দূরত্বে অবস্থিত এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দুটি শহরেই যাত্রী পরিষেবা দিয়ে থাকে। মাউন্ট মেরুর কোলে অবস্থিত চমৎকার নাতিশীতোষ্ণ জলবায়ুর সুন্দর একটি শহর হচ্ছে আরুসা। আরুসাকে বলা হয় মাউন্ট কিলিমানজারোর প্রবেশদ্বার। শহরটির কাছেই রয়েছে পৃথিবীর বেশ কিছু সুন্দরতম স্থান, যেমন সেরেনগেটি ন্যাশনাল পার্ক, গোরনগোরো কনজারভেশন এরিয়া, লেক মানিয়ারা ন্যাশনাল পার্ক, অলডুবাই গর্জ, তারানগিরি ন্যাশনাল পার্ক, মাউন্ট কিলিমানজারো, মাউন্ট মেরু এবং আরুসা ন্যাশনাল পার্ক উল্লেখযোগ্য, যা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন। যদিও বাংলাদেশি পর্যটকের পরিমাণ শূন্যের কোঠায়। মাউন্ট কিলিমানজারো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ পর্বত আর মাউন্ট মেরু হচ্ছে তানজানিয়ার দ্বিতীয় এবং আফ্রিকার 5ম সর্বোচ্চ পর্বত। মাউন্ট কিলিমানজারোকে বলা হয় চাঁদের পাহাড়। সো ভিউয়ার্স, আমি এখন চাঁদের পাহাড়ের দেশে রয়েছি, ভাবতে কেমন যেন শিহরিত হচ্ছি। রাস্তার দুধারে দানবাকৃতির অনেক বয়স্ক গাছপালা, বন জঙ্গল দেখতে পাচ্ছি, যা বিলিভ করাচ্ছে আমি এখন আফ্রিকাতে রয়েছি। আর এগুলি চা বাগানের মতন মনে হলেও এগুলি অ্যাকচুয়ালি কফি গার্ডেন। আমার জীবনে প্রথম কফি গার্ডেন দেখছি। পৃথিবী বিখ্যাত কফি উৎপন্ন হয় এই আরুসাতে। এখানে বেড়াতে আসলে কফি গার্ডেন ট্যুরে যেতে পারেন। আগের পর্বটি দেখে নিতে পারেন, যেখানে চমৎকার একটি কফি হাউজের গল্প করা আছে। আমরা এখন আরুসা শহরে প্রবেশ করছি। শহরটি অনেকটা বড় নয়, তবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এটি একটি ঐতিহ্যবাহী এবং খুবই গুরুত্বপূর্ণ শহর। আফ্রিকা মানেই নোংরা একটি জায়গা, যেটা আমরা চিন্তা করি, সে তুলনায় এটি সম্পূর্ণ বিপরীত, যা আমার কাছে অনেকটা ভালো লাগছে। প্রথমে
আরুষা সিটিতে আসার পরে আমার হোটেলে যাওয়ার আগে আমার যে ট্যাক্সি ড্রাইভার উনি হচ্ছে ওনার পরিচিত একটা ট্রাভেল এজেন্টের কাছে নিয়ে গেছে, যারা সাফারি এগুলি বা বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ প্রোভাইড করে। এখানে আসার আগে আমি অনলাইনে কোনো সাফারি কিংবা ট্যুর প্যাকেজ বুক করিনি, কারণ এগুলি ছিল অনেক এক্সপেন্সিভ। তো আমার বিশ্বাস ছিল আমি সরাসরি ওদের সাথে দেখা করে কথা বলে কিছুটা হলেও কমাতে পারবো, এবং সেটাই পেরেছিলাম। তো এটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আমি পরবর্তী পর্বে আলোচনা করব। এনাদের কাছ থেকে আমি দুটো প্যাকেজ নিয়েছিলাম, একটি হচ্ছে গোরনগোরো কনজারভেশন এরিয়াতে ডে সাফারি, অন্যটি হচ্ছে মাসাই ভিলেজে ডে ট্যুর। হোটেলের সামনে এসে নামলাম, এটির নাম হচ্ছে হোটেল ফেয়ারমাউন্ট। এ হচ্ছে আমার ট্যাক্সি ড্রাইভার বিল্লাল, যে আমাকে ব্যাগ রিসেপশন পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করছে। ও ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে। পরবর্তীতে আজকে যে আমি মাসাই ভিলেজ ডে ট্যুরে যাব, সেখানেও ও আমার ড্রাইভার কাম ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করবে। হোটেলের রিসেপশন এটি মূলত একটি 3 স্টার মানের হোটেল ছিল। হোটেলের ভিতরটা ছিল খুবই সুন্দর, যা বাহির থেকে বোঝা যায় না। একই ফ্লোরে রিসেপশন, বার, ডাইনিং এবং চমৎকার একটি লবি, যেখান থেকে মাউন্ট কিলিম্যানজারো দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। আর রিসেপশনে যে রয়েছেন উনি ভালো ইংরেজি জানেন না বিধায় একজনকে ডেকে আনতে গেলেন যে ইংরেজিতে কথা বলতে পারেন। বুঝতে পারলাম এয়ারপোর্ট থেকে হোটেলে আসার ট্রান্সপোর্ট নিয়ে কেন মিসকমিউনিকেশন হয়েছিল। আমার হোটেল রুম, যার একদিনের ভাড়া ছিল ইনক্লুডিং ট্যাক্স $20, আমি 2 দিনের জন্য নিয়েছিলাম। সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুমের ভিতরটা ছিল খুবই সুন্দর, সাজানো গোছানো, অনেক আফ্রিকান দামি কাঠের ফার্নিচার ছিল সমস্ত আধুনিক সুযোগ সুবিধা। একদিকে একটি বারান্দা এবং দুই পাশে 2টি জানালা ছিল, যেখান থেকে মাউন্ট কিলিম্যানজারো এবং মাউন্ট মেরু দেখা যায় ওয়েদার ভালো থাকলে। ওয়াশরুমটা ছিল অনেক প্রশস্ত, যেখানে গিজার্ড ছিল। এই মাউন্টেন সিটির ওয়েদার অনেকটা কুল এবং রাতে তাপমাত্রা অনেক নেমে যায়। বিল্লাল ওয়েট করছে, আমি এখন বেরিয়ে পড়ব। আরুষায় প্রথম দিন আসার পরে এখন হচ্ছে আমি মাসাই ভিলেজে যাচ্ছি ডে ট্রিপে। যারা মাসাই উপজাতি আছে ওনাদের জীবনযাত্রা, তারপর হচ্ছে ওইখানে নেচার, ওরা কিভাবে থাকে, এগুলো দেখার চেষ্টা করবো আর কি। সুন্দর এই আরুষা শহর দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি মাসাই ভিলেজের দিকে। প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে ওখানে পৌঁছাতে। তো এখানে এসে প্রথমে নামলাম, লাঞ্চ করবো, কারণ ওদের যে ডে ট্যুর প্যাকেজটা এটার ভিতরে লাঞ্চ ইনক্লুডেড। যেহেতু দুটো প্যাকেজ নিয়েছিলাম তাই অনেক দর কষাকষি করে $120 এই প্যাকেজটি $80 পেয়েছিলাম। রেস্টুরেন্টে ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্টাফদের ব্যবহারও ছিল অনেক ভালো। ইন্ডিয়ান একটি মুসলিম ফ্যামিলিকে খেতে দেখলাম। পরবর্তীতে আরও অনেক ইন্ডিয়ান কমিউনিটির লোকের সাথে পরিচয় হয়েছিল এবং আরুর সাথে অনেক ইন্ডিয়ান থাকে। খাবারের জন্য 2টো অপশন ছিল, এখানে বসে খাওয়া কিংবা সাথে করে নিয়ে যাওয়া। সময় বাঁচাতে আমরা সিদ্ধান্ত নিলাম লাঞ্চ বক্স নিয়ে যাব, যার মূল্য ছিল 15,000 তানজানিয়ান শিলিং। আর আমি যেহেতু প্রচুর চা কিংবা কফি খেতে পছন্দ করি, তাই সেলফ পে করে নিয়ে নিলাম বিখ্যাত তানজানিয়ান কফি। লাঞ্চ বক্স অনেক কিছু দিচ্ছে, চিকেন ফ্রাই হবে, অনেক কিছু। আর এটা হচ্ছে আমি কফি নিয়েছি আর কি, যেহেতু বাহিরে নিয়ে যাব, সুন্দর করে ওরা এই কাপটা ঢাকনা দিয়ে আটকে দিয়েছে এবং দেখুন কত সুন্দর করে ওরা হাতে ধরার জন্য এটা একটা প্রসেসিং করে দিয়েছে আর কি। আমরা এখন আরুষা শহর পেরিয়ে অনেকটা দূর চলে এসেছি, আর ইতিমধ্যে আমি পুরো লাঞ্চ বক্স শেষ করে এখন কফির পেয়ালায় মুখ দিচ্ছি। খাবারের স্বাদ ছিল এক কথায় অসাধারণ এবং অনেক ফ্রেশ। আর বাংলাদেশি টাকার 230 টাকা সমমূল্যের কফি যেন ছিল ডবল পয়সা উসুল। আরুষা সম্পর্কে বলতে গেলে বলতে হয়, আরুষা হচ্ছে আধুনিক তানজানিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। শহরটি ইস্ট আফ্রিকান সম্প্রদায়ের রাজধানী, প্রধান আন্তর্জাতিক কূটনৈতিক কেন্দ্র এবং যেখানে আফ্রিকান ইউনিয়নের আফ্রিকান আদালত বসে। শহরটিতে 1994 সাল থেকে 2015 সাল পর্যন্ত রুয়ান্ডার জন্য একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আয়োজন করা হয়েছিল। তবে এর কার্যক্রম বর্তমানে বন্ধ থাকলেও জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল আয়োজিত হচ্ছে। বর্তমানে এই আরুসা শহর 1830-এর দশকে মাসাই সম্প্রদায় কর্তৃক গোড়াপত্তন হয়েছিল। 1896 সালের দিকে মেরু পর্বতে বসতি স্থাপনের চেষ্টাকারী প্রথম দুজন ধর্ম প্রচারককে হত্যার পর আরুসা জার্মানরা দখল করে নেয়। জার্মানরা 1900 সালে আরুসাতে স্থায়ী উপস্থিতি প্রতিষ্ঠা করতে একটি সামরিক দুর্গ বা বোমা নির্মাণ করেন। এ সময় জার্মানরা অনেক আফ্রিকানদের তাদের পৈতৃক ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছিলেন এবং দুর্গ নির্মাণের জন্য চুন খনন করতে, পাথর বহন করা সহ যাবতীয় কাজ করতে বাধ্য করেছিল, অনেকটা কৃতদাসদের মতন ব্যবহার করেছিল। পরবর্তীতে ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের সময় 1916 সালে জার্মানদের কাছ থেকে আরুসাকে কেড়ে নেন। জার্মান কর্মকর্তারা আরুসা থেকে চলে যান এবং জার্মান মিশনারিজ এবং বসতি স্থাপনকারীদের ব্রিটিশরা জোরপূর্বক নির্বাসনে পাঠান। তখনও আরুসাতে নামমাত্র একটি সামরিক প্রশাসন অবশিষ্ট ছিল। 1920 সালের দিকে আরুসাতে বেসামরিক প্রশাসন কার্যকর করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখানে ধর্ম প্রচারকরা এসেছিলেন। পরবর্তীতে ব্রিটিশ এবং গ্রিক বসতি স্থাপনকারীরা পূর্বের জার্মানদের খামারগুলি পুনরুদ্ধার করেছিল এবং শহরটি বৃদ্ধি করেছিলেন। বিশেষ করে ব্রিটিশরা আঞ্চলিক প্রশাসনকে নিউ মসি থেকে আরুসাতে স্থানান্তরিত করে এবং 1929 সালের দিকে মসি থেকে আরুসা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করে, ফলে এই অঞ্চলে ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়। 1950-এর দশকে আরুসা পশ্চিমাদের ছোট একটি শহরে পরিণত হয়েছিল, যেখানে গ্রিক সম্প্রদায় ছিল, প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময় জার্মান সম্প্রদায় ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিছু জার্মান ইহুদি শরণার্থী হিসাবে চলে আসেন। কিন্তু 1961 সালে তানজানিয়ার স্বাধীনতার পর রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে তানজানিয়া থেকে অনেক ইহুদি দেশ ত্যাগ করলেও এখনও দেশটিতে ইহুদি সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। আরুসা হলো একটি মাল্টিকালচারাল সিটি, যেখানে সংখ্যাগরিষ্ঠ তানজানিয়ান জনসংখ্যার পাশাপাশি আদিবাসী, আফ্রিকান, আরব তানজানিয়ান এবং ভারতীয় তানজানিয়ান রয়েছে। অল্প সংখ্যক ইউরোপীয় এবং নর্থ আমেরিকান সংখ্যালঘু জনসংখ্যাও রয়েছে এখানে। ধর্মের মধ্যে খ্রিস্টান, ইসলাম, শিখ এবং হিন্দু ধর্মই প্রধান। তো এখানে যে মিক্সড জাতিগোষ্ঠী রয়েছে তার ভিতরে মাসাই সম্প্রদায় অনেক উল্লেখযোগ্য। কেউ বলেন মাসাই, কেউ বলে মাসাই, তবে আমি এই সম্প্রদায়ের লোকদের কাছে মাসাই বলতে শোনার পর থেকে আমিও মাসাই বলে ডাকছি। সো ভিউয়ার্স, আমরা ফাইনালি চলে আসলাম সেই মাসাই ভিলেজে। তো ভিলেজে ঢোকার আগে এখানে একজন গ্রামের লোক থাকে, অনেকটা পাহারাদারের মতন, যে তার মাসাই ভিলেজে ঢোকার সময় যারা ট্যুরিস্ট বা কেউ আসলে তাদের সাথে প্রথমে কথা বলেন। তো আমার যে ড্রাইভার ছিল বিল্লাল, উনি হচ্ছে মাসাই সম্প্রদায়ের যে প্রধান আছে ওনার সাথে কথা বলে কনফার্ম হলেন। আমি এখন অনেকটা এক্সাইটেড, যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ রিয়েল একটি মাসাই ভিলেজ দেখতে চলছি, যেটা আমার ছোটবেলা থেকেই অনেকটা ড্রিম ছিল যে একদিন আমি চাঁদের পাহাড়ের দেশে যাব, তার কোল ঘেঁষা মাসাই ভিলেজ দেখবো, ওদের সাথে সময় কাটাবো। আমার ট্যুর অপারেটরকে আমি বলে রেখেছিলাম যেন রিয়েল কোনো মাসাই ভিলেজে নিয়ে যায়, কোনো আর্টিফিশিয়াল ভিলেজে নয়। তো আমরা 3 ঘন্টার মতন গাড়ি ড্রাইভ করে এই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেলাম, রিয়েল একটি মাসাই ভিলেজে। এতদিন আমি মাসাইদেরকে অন্যের ইউটিউব চ্যানেলে দেখেছি, কিন্তু আজকে হয়তোবা আমি প্রথম কোনো বাংলাদেশি ট্রাভেল ব্লগার হিসাবে এখানে চলে এসেছি। ইনি হচ্ছে এই মাসাই ভিলেজের প্রধান, যে আমাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসলেন। পরিচয় পর্ব শেষে ভিলেজ প্রধান লাইসা এবং আরো দুটো মাসাই ছেলে ওদের ভিলেজের ভিতরে এখন আমাকে নিয়ে যাচ্ছে, সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছে এবং বিভিন্ন বিষয়বস্তু আমাকে বুঝিয়ে বলছেন। এটা হচ্ছে ওদের ঐতিহ্যবাহী মাসাই ড্রেস, যাকে সুকা বলে, যেটা পরিয়ে ওরা আমাকে এখন সম্মানিত করছে। আমাকে এখন ওরা মাসাই ওয়ারিয়ার বানাবে। এই যে লম্বা ছেলেটি দেখছেন, এ হচ্ছে খুব ভালো ইংরেজি বলতে পারে। ওকে মূলত এভাবেই ট্রেন আপ করা হয়েছে, যখন কোনো টুরিস্ট আসবে তার গাইড হিসাবে এখানেও কাজ করে।
এই ঐতিহ্যবাহী ড্রেসে 3টা কাপড় থাকে, নিচে একটা প্রথম পরানো হয়েছে, এরপর দুপাশে আরো 2টো কাপড়, সাথে ছিল তরোয়ার এবং তীর ধনুক, মানে পরিপূর্ণ একটা সেটআপ মাসাই ওয়ারিয়ার। এই ড্রেস পরে ওরা সাধারণত দীর্ঘ সময়ের জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিভ্রমণ করে এবং বিভিন্ন পশু পাখি শিকার করে খেয়ে থাকে। তো আমাকেও এনারা মাসাই বানিয়ে দিলেন। আর এই হচ্ছে এখানের রমণীরা। একটা মজার ব্যাপার হচ্ছে এই 6 জনের ভিতরে 5 জনই রয়েছে লাইসার ওয়াইফ। হ্যালো। মনে হচ্ছে এরা এখন আমাকেও এদের সাথে নাচিয়ে ছাড়বে, তবে যেটার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম না। আপনারা দেখলেন মাসাই এবং বাঙালির যৌথ পারফরমেন্স, ওদের ঐতিহ্যবাহী জ্যাম্পিং ড্যান্স অথবা আডুমু বলে। তবে আমি মন খুলে জ্যাম করতে পারিনি, এর কারণ হচ্ছে আমার বুকের উপরে কাপড়ের নিচে একটা সাইড ব্যাগ ছিল, এর ভিতরে ছিল ক্যামেরা, বিভিন্ন অ্যাক্সেসরিজ এবং ওয়ালেট। আমি আসলে এটা দূরে গাড়িতে ফেলে রাখাটা সেফ মনে করিনি, কিংবা পিছনে ঝুলিয়ে রাখবো। কোনো একটা যদি কিছু মিসিং হয় তবে আমি এত দূরে অনেক বড় বিপদে পড়বো, কারণ এখানে কারো কাছে কোনো ফিনান্সিয়াল হেল্পও পাবো না।
এখন ওরা আমাকে দেখাচ্ছে যখন ওদের আগুনের প্রয়োজন হয়, বিশেষ করে তানজানিয়া থেকে কেনিয়ার বিস্তৃত একটা অঞ্চলে লং টাইমের জন্য পরিভ্রমণ করে, তখন শিকার ধরে যখন আগুনে পুড়ে খাওয়ার দরকার হয় ওরা এভাবে ইনস্ট্যান্ট আগুন তৈরি করে। এক্ষেত্রে এক শিরা গাছের একটি কাঠের গর্তের ভিতরে আর একটা সরু কাঠ দিয়ে এভাবে অনবরত ঘূর্ণায়ন করার ফলে ওখানে তাপ উৎপন্ন হয়। সেখানে রাখা হয় গাছের সরু বাকল, যেখান থেকে ধোঁয়া পরবর্তীতে আগুন উৎপন্ন হয়। তবে আগুন ধরানোর ক্ষেত্রে সবচেয়ে ভালো সহায়ক হিসেবে কাজ করে হাতির শুকনো বিষ্ঠা, আর এভাবেই মাসাই ওয়ারিয়াররা জীবন যুদ্ধে বেঁচে থাকে। বের হয়ে যায় আর কি। তানজানিয়া এবং কেনিয়ার যে বর্ডার আর কি, এই ওনাদের বিশাল একটা এরিয়া জুড়ে ওনাদের বসবাস। এটা হচ্ছে মাসাই ভিলেজের মানে রিয়েল মাসাই আর কি। আর আমার পিছনে হচ্ছে এই প্লেস প্রধান আর কি উনি। তো অসাধারণ একটা টাইম পাস করছে এখানে। আর হচ্ছে আপনারা এত সুন্দর একটা জায়গায় যারা এখনো আসেননি অবশ্যই আপনারা এখানে ভিজিট করবেন, কারণ যদি পৃথিবীকে দেখতে চান অবশ্যই আফ্রিকা আসতে হবে। নর্থ এশিয়া, ইউরোপ কিংবা আমেরিকা, আফ্রিকায় আসতে হবে। মাসাইদের ঘর আপনারা দেখতে পাচ্ছেন, কুড়ের ঘর, উপরে হচ্ছে সোনের ছাউনি আর নিচে হচ্ছে যে দেওয়াল মাটির প্রলেপ দেওয়া, যা তাপ নিবারক হিসেবে কাজ করে, কারণ শীতের সময় অনেক শীত পড়ে বিশেষ করে রাতে, আর দিনের বেলায় এখন সূর্য আছে অনেক গরম, তো এই জন্য ওনারা এই ধরনের বিশেষ ঘর তৈরি করেন। মাসাই মহিলারা এনরা যে গহনা পরেন কিংবা কাপড় এগুলি নিজেরাই হাতে তৈরি করেন। এনরা যে শুধু এনাদের জন্য তৈরি করেন সেটা নয়, এরা বিক্রি করেন। বিশেষ করে অনেক টুরিস্ট আছে এখান থেকে এনাদের এইসব ঐতিহ্যবাহী গহনা নিয়ে আসে। এটা এক ধরনের চ্যারিটি, ওনাদের জাস্ট হেল্প করা। আমার ইচ্ছে ছিল যে কোনো একটি ঘরের ভিতরে যেয়ে দেখা যে ভিতরটা কিরকম, তো আমি লাইসার ঘরের ভিতরেই চলে আসলাম। আরো দুই একটা ঘরের ভিতরে গিয়েছিলাম যেখানে ঘুমানোর জন্য ছোট চৌকি বা মাচা আকৃতির খাট রাখা আছে। মাসাইদের মাতৃভাষা হচ্ছে মাসাই, ডিঙ্কা, কলোনি ইত্যাদি। গ্রামীণ এলাকায় বসবাসরত কিছু প্রবীণ ব্যক্তিরাই এসব ভাষায় কথা বলেন, বাকিরা সোহালি কিংবা ইংরেজি ভাষা ব্যবহার করেন। পড়াশোনা করানোর জন্য এখানে স্কুল আছে। আমাদের দেশে যে বিভিন্ন এনজিও স্কুল পরিচালনা করে আন্ডার প্রিভিলেজ মানুষদের বা বাচ্চাদের জন্য। এটা হচ্ছে যারা মাসাই পিপল ওনাদের হাতে এগুলি তৈরি করে, সবকিছু এখানে তৈরি হয়। তো এখান থেকে যারা টুরিস্ট আছে অনেক কিছু কিনে নিয়ে যায়। তো ওনা আমাকে এটা বললেন যে তুমি এখান থেকে কিছু কিনতে চাও কিনা, দেখছি আমি কি নেওয়া যায়। এইটা সুন্দর। এত রোদ এখন যে আমার ফোন বারবার গরম হয়ে অফ হয়ে যাচ্ছে, আমি মনের মতন করে ভিডিও বা পিকচার নিতে পারছি না। কত বড় পৃথিবী, দেখার কত কিছু বাকি আছে, তাই না? এটা হাতে পড়ে আর কি, আমাকে পড়ে দিল না। We are the Maasai from Tanzania. Okay. We appreciate you. We love you. Thank we love you so much. a lot. Welcome to Tanzania. So you love Bangladesh, right? I love Bangladesh. Okay. I love Bangladesh a lot. Okay. And I wish one day to be there. Alvida in Maasai, we say Ara Sere. 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 Yeah, Sere. 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 বিদায়। Sere. Sere. ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে এখন মাসাই ভিলেজ থেকে বের হয়ে যাচ্ছি।
এখান থেকে একদম ওয়েদার ভালো থাকলে মাউন্টেন কিলিমানজারো, আফ্রিকার হাইয়েস্ট যে পর্বত, এখান থেকে দেখা যায়। তো এখন ম্যাগে ঢেকে আছে ওরা যেটা বললো, সো দেখতে পাচ্ছি না। মাসাই ভিলেজে মাসাইদের সাথে চমৎকার কিছু সময় কাটিয়ে এখন আবার আমি ফিরে যাচ্ছি আরুসা সিটিতে ব্যাক করে কিছু কাজ করব, বিশেষ করে বাসের টিকিট কেটে রাখবো দারুসালামে যাওয়ার জন্য। তো আরুসা সিটিতে বিকেলটা কাটাবো, ওখানে ঘোরাঘুরি করব। আপনারা চলতি পথে দেখতে পাচ্ছেন দুই পাশের অসাধারণ সৌন্দর্য। রাস্তার দুধারে যতদূর চোখ যায় সবুজ ভূমি, তার উপরে কখনো কখনো দানবের মতন বিশাল গাছপালা, কখনো ছোট ঝোপঝাড়, কখনো উঁচু নিচু পাহাড়, কৃষিভূমি, নাম না জানা অসংখ্য জংলি ফুল গাছ, সবকিছু মিলিয়ে এত সুন্দর মনে হয় যে সৃষ্টিকর্তা নিজে এখানে বাগান বাড়ি তৈরি করে রেখেছেন। স্রষ্টা তানজানিয়া তথা আফ্রিকাকে অসম্ভব সুন্দর করে সাজিয়েছেন। পৃথিবীতে এখনো যদি ন্যাচারাল কোনো পরিবেশ বলতে কিছু থাকে যেটা প্রকৃতির মতোই রয়েছে, মানুষের কোনো হাত লাগেনি, সেটা অবশ্যই এখনো আফ্রিকাতেই দেখতে পাওয়া যায়। আরুসা শহরে ব্যাক করে আমি প্রথমেই চলে আসলাম বাসের টিকিট কাটার জন্য, কারণ ডে আফটার টুমরো আমি দারুসালাম চলে যাব। এখন ট্যুরিস্ট মৌসুম, আদারওয়াইজ টিকিট পেতে সমস্যা হবে। আরুসাতে আমি এসেছিলাম বাই এয়ারে, কিন্তু ফিরে যাচ্ছি বাই রোডে। এর দুটো কারণ, প্রথমত হচ্ছে চলতি পথে দুধারের আফ্রিকান সৌন্দর্য উপভোগ করা, দ্বিতীয়ত হচ্ছে আমি এতে করে লোকালদের সাথে মেশার একটা সুযোগ পাবো, যেটা আমি অলওয়েজ প্রিফার করি। আমি যে বাসের টিকিট নিয়েছিলাম এর ফেয়ার পড়েছিল 50,000 তানজানিয়ান শিলিং অথবা 18 পয়েন্ট সামথিং ইউএসডি। সিট কনফিগারেশন ছিল 2x2 এবং এই বাসের ভিতরে ওয়াশরুম আছে, এটাও একটি ভিআইপি সার্ভিস। আমার টিকিট কাটা শেষ, এখন হোটেলে চলে যাব নিশ্চিন্তে। হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, দেন সন্ধ্যার পরে আবার বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ছিল নিয়ারবাই এরিয়াগুলি পায়ে হেঁটে দেখা এবং রাতের খাবার খাওয়ার জন্য। তো আমি প্রথমে যখন বেরোচ্ছিলাম কিছুটা ভয়ে ছিলাম যে রাতের বেলায় একা কোনো সমস্যায় পড়ি কিনা, কিন্তু আল্লাহর রহমতে সেরকম কোনো প্রবলেম হয়নি। বরঞ্চ যে জায়গাগুলোয় সমস্যা আছে পথচারীরাই আমাকে নিষেধ করতো ওখানটা না যাওয়ার জন্য, ক্যামেরা মোবাইল এগুলি শো করতে নিষেধ করতো। আমি জাস্ট ওদের কথা মতন চলেছি, কোনো সমস্যা হয়নি, বরঞ্চ অনেক এনজয় করেছি এই রাতের সময়টা। আর এখন তাপমাত্রা হচ্ছে অলমোস্ট 12 ডিগ্রির মতো, তো বুঝতেই পারছেন অনেক শীত এটা আমাদের জন্য। এটা হচ্ছে আরুসায় আমার হোটেলের বারান্দা থেকে সামনে আর একটা বড় হোটেল, তো তার উপরে দেখেন কি সুন্দর চাঁদ উঠছে। এখন আমি ঘুমোতে যাব, কারণ আগামীকাল ভোর 5টায় উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে গোরনগোরোতে ডে সাফারিতে। স্মরণীয় একটি মুহূর্ত হতে যাচ্ছে। শুভরাত্রি সবাইকে আরুসা থেকে।